ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। মিনিগ্রিড ব্যবসায়ীদের লোকসান কমাতে যৌক্তিক দামে সৌরবিদ্যুৎ কিনবে সরকার, আর এজন্য প্রক্রিয়াও শুরু করেছে বিদ্যুৎ বিভাগ। 1 দশক ধরে চরাঞ্চলে সৌরবিদ্যুৎ সেবা দিয়ে আসছে মিনিগ্রিড ব্যবসায়ীরা, তবে দাম সাধারণ বিদ্যুতের চেয়ে 7 থেকে 8 গুণ বেশি। তাই সাশ্রয়ী মূল্যে মিনিগ্রিড এলাকায় সংযোগ দিচ্ছে সরকারি বিতরণ প্রতিষ্ঠানগুলো। এতেই ক্ষতির মুখে পড়েন উদ্যোক্তারা। সেই লোকসান পোষাতেই সৌরবিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ। উদ্যোক্তার মূলধন, অনুদান আর ইটকলের অর্থায়নে দেশে এ পর্যন্ত 26টি মিনিগ্রিড সৌরবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে সেবা দিয়ে যাচ্ছে। মুজিব বর্ষেই শতভাগ বিদ্যুতায়নের প্রতিশ্রুতি হিসেবে এখন সেসব অঞ্চলগুলোকেও সংযুক্ত করছে সরকারি উদ্যোগ। এরই মধ্যে 17টি মিনিগ্রিড এলাকায় পৌঁছে গেছে বিতরণ প্রতিষ্ঠানগুলো। ফলে বিনিয়োগের টাকা তুলে আনার ঝুঁকিতে পড়েছে মিনিগ্রিড কেন্দ্রগুলো। আমার নিজস্ব 2টা প্লান্ট এই নওপাড়া এবং কাছিকাটা আজকে প্রায় 1.5 বছর যাবৎ সেখানে বিদ্যুৎ চলে গেছে। আমার জেনারেশন এখন 10 থেকে 20% মধ্যে নামে আসছে। আমি এখন আমার বেতন দিচ্ছি আমার অফিসের অন্য কোম্পানির পয়সা দিয়ে। দুটো পন্থা, পাইকারি দিলেও আমাদের আপত্তি নেই, অথবা যদি টোটাল প্রজেক্ট নিয়ে নেয়, কারণ ওই সমস্ত স্তরে তাদের বিল্ডিং স্ট্রাকচার লাগবে, আরবি নেক, পিডিবি নেক, এরকম একটা বিল্ডিং লাগবে তাদের অফিস আদালত করার জন্য। 2013 সনের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুযায়ী 15% প্রফিটের কথা বলা আছে। আমরা এগ্রি, যে টাকা বিনিয়োগ করা হয়েছে সেই টাকা আমাদের ফেরত দেখ, অ্যালং উইথ 15% প্রফিট। মিনিগ্রিড কেন্দ্রের বিদ্যুৎ যৌক্তিক দামে কিনে নিতে শ্রেডার নেতৃত্বে একটি কমিটি বিদ্যুৎ বিভাগে রিপোর্ট জমা দিয়েছে। এখনো ঠিক হয়নি চূড়ান্ত দর। একদম আমরা পুরো কমপ্লিট রিপোর্ট পাঠাই দিচ্ছি, কিন্তু এটা তো দর আমি ঠিক করবো না, ঠিক বলেছে আমাদের একটা প্রস্তাবনা দেওয়া দরকার, আমরা সেটা দিয়েছি। মিনিগ্রিড মালিকদের সঙ্গে দর নিয়ে সমঝোতার বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা দরকার বলে মত পাওয়ার সেলের মহাপরিচালকের। আমার মনে হয় এখন আর খুব একটা সময় লাগবে না, যদিও দুই একটা ক্ষেত্রে যতটুকু জানি যে মতানৈক্য রয়ে গেছে, ওগুলো সমাধান হলে খুব শীঘ্রই এটাকে বাস্তবায়ন করা যাবে। প্রতিবেদনটি মন্ত্রণালয়ে রয়েছে। পাওয়ার সেল যেহেতু মন্ত্রণালয়ের একটা টেকনিক্যাল আর্ম, পাওয়ার সেলের কোনো অ্যাসিস্ট্যান্স চান অবশ্যই আমরা সেখানে আমাদের ইনপুটস দেব। পাওয়ার সেলের এক হিসাব বলছে, মিনিগ্রিড কেন্দ্রগুলোর বিদ্যুৎ কেনা বাবদ বিতরণ প্রতিষ্ঠানগুলোর জন্য বছরে ভর্তুকি লাগতে পারে 5 কোটি টাকার মতো। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। সোলারের মিনিগ্রিডে কতটা উপকৃত প্রান্তিক মানুষ, এই বিষয়ে আজকে আলোচনা করব। আর আলোচনায় যুক্ত হতে আমাদের সাথে আজকে আছেন বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি দীপাল চন্দ্র বড়ুয়া। দীপাল চন্দ্র বড়ুয়া, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমি শুরুতেই যেটি জানবো, যে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের মুখোমুখি অবস্থানে কিন্তু মিনিগ্রিড ব্যবসা এবং সরকার, সেক্ষেত্রে যৌক্তিক দরে বিদ্যুৎ কিনে নেয়ার কথা যেটি চলছে, সেই প্রক্রিয়া আসলে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাদেরকে। যখন এটা শুরু করেছিল মিনিগ্রিড, তখন বাংলাদেশে অনেক অঞ্চলে বিদ্যুৎ ছিল না, বিশেষ করে চর অঞ্চলে এবং আইল্যান্ডে, সেগুলোতে বিদ্যুৎ দেওয়া হয়েছে এবং সেটার মাধ্যমে আর্থসামাজিক অনেক উন্নতি হয়েছে। বিশেষ করে ইজি বাইক থেকে ব্যাটারি চালানো এবং দোকান খোলা এবং বিশেষ করে ফ্রিজ চালানোর জন্য আইল্যান্ডগুলোতে একটা প্রাণের সঞ্চার হয়েছে, ইকোনমিক অ্যাক্টিভিটি সঞ্চার হয়েছে। সেখানে অবশ্যই বিদ্যুতের দাম বেশি। তখন এটা 60% লোন নিতে হয়, 40% গ্রান্ট ছিল। যারা উদ্যোক্তারা উদ্যোগ নিয়েছেন সেখানে একটু সাহস করে নিয়েছেন, তবে সেটার দাম ক্রমান্বয়ে ইকুইপমেন্ট যেমন প্যানেলের দাম অনেক কমে আসছে। এখন 10 বছরে প্রায় আমাদের আগে যখন $3 ছিল পার পিক ওয়াট, সেখানে এখন 25 সেন্ট 20 সেন্টে কিনতে পারতেছেন। এবং অন্যদিকে ইনভার্টারের দাম কমে গেছে, সেখানে আমাদের এফিসিয়েন্সি বাড়ছে, প্যানেল এফিসিয়েন্সি বাড়ছে। সবকিছু মিলে বর্তমানে যে দর এখন অনুমোদন দেওয়া হচ্ছে 15 থেকে 19 টাকা। তো আমরা মনে করি, আমরা সব দিকে চিন্তা করে এটা 10 থেকে 12 টাকার মধ্যে আনতে পারলে তাহলে এটা একটা যৌক্তিক পর্যায়ে আসবে। এখন আমাদের কথা হচ্ছে, বিশেষ করে যেগুলো আগে অলরেডি 26টা হয়ে গেছে, তার মধ্যে 17টা যেখানে বিদ্যুৎ পৌঁছে গেছে, সেগুলির জন্য সেটা সভাপতির নেতৃত্বে একটা কমিটি হয়েছে, এগুলো আলোচনা চলছে। আমার মনে হয় এটা আমার সাথে ওনার দেখা হয়েছে, আলাপ হয়েছে যে এটা একটা যৌক্তিক পর্যায়ে একটা সমাধানের কাছাকাছি চলে আসছে। আমার মনে হয় যাদের ইনভেস্টমেন্ট আছে তাদেরগুলো প্রতিটি কেস স্টাডি করে, এবং দুই পক্ষে স্যাক্রিফাইস করতে হবে, উদ্যোক্তাদেরকেও কিছু স্যাক্রিফাইস করতে হবে, সরকারকেও কিছু এগিয়ে আসতে হবে। তাহলে আমার মনে হয় এটা সমাধান হবে। যে সময় সার্ভিসটা দেওয়া হয়েছে সেটা মানুষের উপকারে লাগছে। তবে আমরা এটা একমত, যখন এটা দিন দিন 100% বিদ্যুৎ আসতেছে, সেখানে সোলার এনার্জি একটা ভালো ভূমিকা পালন করতেছে। যেন ফসিল ফুয়েল বেসড
সাথে রিনিউয়েবল এনার্জি যদি মিক্স বাড়ানো যায়, বাংলাদেশে এখন 3.26% আছে, কিন্তু এটা 10% টার্গেট ছিল, সেটা থেকে আমরা পিছিয়ে আছি। এবং আরেকটা সুখবর হলো যে বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রিতে উন্নত হয়েছে, সেখানে আন্তর্জাতিক সংস্থা ইউএন যে সত্য দিয়েছে তার মধ্যে ক্লিন এনার্জি বাড়ানোর কথা বলেছে। তো আমাদের 8-5 প্ল্যানেও সরকার চিন্তা করেছে এখন থেকে ফসিল ফুয়েলের প্রতি যে নজর দেওয়া হয়েছে, রিনিউয়েবল এনার্জির প্রতি এই নজর দেওয়া হবে, ফাইন্যান্স এবং ইনসেন্টিভ দেওয়া হবে। তা আমার মনে হয় এই মিনি গ্রিড এটা যেটুকু হয়েছে সেটাকে আমরা সমাধান করতে পারবো। তবে 10 থেকে 12 টাকার মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, দুই পক্ষে আমাদের উপকার হবে। কারণ এখানে রুফটপ যে ডেভেলপ করতেছে এখন বাংলাদেশে, আপনি আশ্চর্য হবেন যে অনেক আগ্রহী ইনভেস্টর আসছে এবং অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে, এবং বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তাদের বিদেশের চাহিদা বেড়ে যাচ্ছে, কারণ তাদের ইন্টারন্যাশনাল একটা চাহিদা আছে, গ্রিন এনার্জি থাকতে হবে তাদের প্রোডাকশন প্রসেসের মধ্যে। সেই হিসেবে দেখা যাচ্ছে যে এখন আমরা রুফটপ যদি করতে পারি, এবং রুফটপের কস্ট এবং কমার্শিয়াল বিদ্যুতের চাইতে কম, সুতরাং দিন দিন এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে। আমরা এই যে সাময়িক সমস্যা মিনিগ্রিড আছে, সেটাকে আমরা সবাই মেধা খাটিয়ে আমাদের স্যাক্রিফাইস করে এবং কিছু এগিয়ে এসে এটা যদি সমাধান করা যায়, তাহলে আমার মনে হয় সোলার এনার্জি দিন দিন গ্রো করতে পারবে বাংলাদেশে। জনাব দীপাল বড়ুয়া, আমি আরেকটু জানতে চাই বিস্তারিত, যেটি আমরা দেখেছি যে গেল 20-25 বছরে কিন্তু সারা বিশ্বে প্রায় 80% কমেছে সৌরবিদ্যুৎ উৎপাদনের খরচ, কিন্তু আমাদের এখানে সেই অর্থে আসলে কমেনি। আমরা 10 বছরেই দেখেছি যে কয়েক গুণ দামেই হচ্ছে যে মিনিগ্রিড থেকে সৌরবিদ্যুৎ বিক্রি করা হয়েছে প্রান্তিক মানুষের কাছে। সেটি কেন আসলে কমেনি? উৎপাদন খরচ কমার পরও বিদ্যুতের দাম কেমন কমেনি সেটি জানবো। পাশাপাশি এও জানবো যে এই যে গত 10-15 বছরে যে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সৌরবিদ্যুৎ, সেটি আসলে কতটা উপকার করলো এইসব মানুষের জীবনযাত্রায়। এটা আসলে অনেক উপকার হয়েছে। আমরা সোলার এনার্জি নিয়ে আজকে প্রায় 25-26 বছর ধরে কাজ করছি, যেখানে বিদ্যুৎ ছিল না সেখানে বিদ্যুৎ পেলে লেখাপড়ার উন্নতি হয়েছে ছেলে মেয়েদের, তারপর টেলিভিশন দেখতে পারে, আপনাদের এই টেলিভিশন দেখতে পারে, তথ্য প্রবাহ বাড়ছে এবং ইনকাম জেনারেশন বাড়ছে, এক্সটেনশন অফ ওয়ার্কিং আওয়ার বেড়ে গেছে, সেদিক থেকে ভালো। আপনি যেটা বলেছেন দাম 80% কম, সেটা সত্য, এবং ক্রমান্বয়ে কিন্তু দাম এটা অনেক কমে যাচ্ছে। যদি এখানে আগে যেভাবে হতো সেটার থেকে দাম দিন দিন কিন্তু কমে যাচ্ছে। আমরা মেনটেনেন্স যদি 3 বছর থাকে, 5 বছর থাকে, সেটার জন্য একটা কস্ট রাখা হয়, কোয়ালিটি অফ যদি ইকুইপমেন্ট থাকে, এবং আপনি যদি দেখতে পারবেন যেটা ক্রমান্বয়ে দাম কমে যাচ্ছে। না হলে রুফটপে যে কমার্শিয়াল রেট 10 টাকা বা 11 টাকা বিদ্যুতের রেট, সেখান থেকে এখন আমি 7 টাকায় 8 টাকায় যদি আমরা ইনসেন্টিভ থাকে, মানে সুদের হার কম থাকে লোনের, এবং অন্যান্য ইনসেন্টিভ থাকে, তাহলে দেখা যাবে যে এটা এখন এটা সেটা আপনার স্টাডি বের হয়েছে, কস্ট এফেক্টিভনেস বের হয়েছে, যেটা রুফটপে যেটা সোলার এনার্জি থেকে বিদ্যুৎ দেওয়া হবে এবং সরকার যে বিদ্যুৎ তার থেকে দাম কম, মানে যে রেটে চার্জ করতেছে। সুতরাং নেট মিটারিং যে সিস্টেম চালু হয়েছে, অর্থাৎ এটা হলো যে আমার যত ডিমান্ড আছে 70% আমি নিজে প্রডিউস করতে পারবো, আর 30% দাম দিতে হবে, তাতে তার বিদ্যুৎ বিল কমানো যাবে। এটা গ্রো করতেছে কারণ কস্ট এফেক্টিভনেস আছে বলে। আপনি যেটা বলছেন এটা সত্য, প্রথম দিকে দাম বেশি ছিল। আমরা যখন শুরু করি আমরা $5 $6 করে পার পিক ওয়াট কিনতাম, এখন 25 সেন্ট 20 সেন্ট, সেই হিসেবে অনেক দাম কমে 200% কমে গেছে অনেক জায়গায়। জনাব দীপাল বড়ুয়া, একটু আপনার কাছে আরো একটু শুনতে চাই যে আমরাও নিশ্চয়ই চাই সামনের দিনগুলোতে দাম কমবে। একটু আমরা একদম আলোচনা শেষ পর্যায়ে আমি একদম সংক্ষেপে জানতে চাই যে নবায়নযোগ্য জ্বালানি খাত যেটি বিকশিত হচ্ছে সারা বিশ্ব জুড়ে, বাংলাদেশের ভবিষ্যৎটা কেমন দেখতে পাচ্ছেন? বাংলাদেশের ভবিষ্যৎ এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে যে আমরা পিছিয়ে আছি, কিন্তু বাংলাদেশে একটা বড় হলো 60 লক্ষ সোলার হোম সিস্টেম, দিস ইজ দি লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা এনার্জি অ্যাক্সেস মডেল বাংলাদেশে এটা কিন্তু প্রদর্শন করেছে, এটা মাননীয় প্রাইম মিনিস্টার থেকে আরম্ভ করে সবাই এটার প্রতি একটা নজর আছে। আর অন্যদিকে আমাদের যে 10% এনার্জি মিক্স করবে সেটা 3.26%, কারণ বিদ্যুৎ উৎপাদন দ্রুতগতিতে বেড়ে গেছে, সেই হিসাবে এটা কমে গেছে। এটা মাঝে মাঝে 5% উপরে চলে যায়। আমার ধারণা যে 10% আমরা শীঘ্র অর্জন করতে পারবো, নেট মিটারিং, ইরিগেশন, রুফটপ সবকিছু মিলে আমরা 10% শীঘ্র অর্জন করতে পারবো এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কিন্তু আমরা জানি যে বাংলাদেশে কয়েকটা বিষয় পজিটিভ দিক হলো, একটা সেটা এস্টাবলিশ হয়েছে, সেটা রাত দিন কাজ করে যাচ্ছে। আবার অন্যদিকে এই 8-5 প্ল্যানে 2021 থেকে 2025 সাল পর্যন্ত সরকার নিজেরাই প্ল্যানিং এ বলছে যে আমরা রিনিউয়েবল এনার্জি বাড়াবো, সেখানে ইনসেন্টিভ এবং ফাইন্যান্সিং তারা করবে। অন্যদিকে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার ক্লাইমেট ভালনারেবল ফোরামের উনি সভাপতি হয়েছেন 2 বছরের জন্য, এবং উনি একটা নেতৃত্ব দিচ্ছেন যে ওই 48টি দেশ সিদ্ধান্ত নিয়েছে 2050 সালের মধ্যে 100% রিনিউয়েবল এনার্জি হবে ওই ভালনারেবল ক্লাইমেট ভালনারেবল ফোরামের দেশগুলো। জনাব দীপাল বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আজকে সময় দিয়ে কথা বলার জন্য। আবারও পানির দাম বাড়ানোর উদ্যোগ নিচ্ছে ঢাকা ওয়াসা।
আগামীকাল সংস্থাটির বোর্ড সভায় দর বৃদ্ধির এই প্রস্তাব অনুমোদন পেতে পারে। সেক্ষেত্রে 1 জুলাই থেকে 5% বাড়তি দাম কার্যকর হবে। এই সংক্রান্ত নথি অনুযায়ী বর্তমানে আবাসিক গ্রাহকদের জন্য প্রতি 1000 লিটার পানির দাম 14 টাকা 46 পয়সা। নতুন প্রস্তাবে এই দাম হবে 15 টাকা 18 পয়সা। আর বাণিজ্যিক ক্ষেত্রে প্রতি 1000 লিটার পানির বর্তমান মূল্য 40 টাকা, সেটি বেড়ে দাঁড়াবে 42 টাকা। একই হারে বাড়বে সুয়ারেজের বিল। এর আগে গেল বছর মার্চ মাসে এক ধাপে পানির দাম প্রায় 40% বাড়িয়েছিল ঢাকা ওয়াসা। তার আগের 12 বছরেও 12 বার বাড়ানো হয় এর দাম। মঙ্গলবারের বোর্ড সভায় প্রস্তাব অনুমোদিত হলে গত 13 বছরে 14 বার পানির দাম বাড়ানোর ঘটনা ঘটবে। ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাটা নিচ্ছে একটা বিরতি, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাটায়। পুঁজিবাজারে আজ থেকে শুরু হলো বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এনআরবিসির শেয়ার লেনদেন। প্রথম দিনের প্রথম লেনদেনে ব্যাংকটির শেয়ার বিক্রি হয়েছে 15 টাকায়। এনআরবিসি ব্যাংকের ডিএসইতে ট্রেডিং কোড এনআরবিসি ব্যাংক এবং কোম্পানি কোড 11150। এনআরবিসি ব্যাংক পুঁজিবাজার থেকে 120 কোটি টাকা সংগ্রহের জন্য 12 কোটি শেয়ার ইস্যু করেছে। শেয়ার প্রতি মূল্য 10 টাকা। গতকাল ডিএসইতে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে এনআরবিসি ব্যাংক। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে ব্যাংকটি 104 কোটি টাকার বেশি কর পরবর্তী মুনাফা করেছে। তাতে শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে 1 টাকা 79 পয়সা। তবে আইওপির 12 কোটি শেয়ারকে বিবেচনায় নিলে ইপিএস দাঁড়ায় প্রায় 1 টাকা 49 পয়সা। এনআরবিসি ব্যাংক তালিকাভুক্তির মধ্য দিয়ে দীর্ঘ 1 যুগ পর শেয়ার বাজারে আসলো নতুন কোনো ব্যাংক। এর ফলে পুঁজিবাজারে ব্যাংকের সংখ্যা দাঁড়ালো 31টিতে। যে অঙ্গীকার করে আমরা সত্যিকার পাবলিক লিমিটেড কোম্পানি হয়েছি, জনগণের প্রতিষ্ঠান, যাদের যে দায়িত্বে আছে সেখান থেকে তারা জবাবদিহির মধ্যে ছিল, থাকবে এবং আজকে থেকে আরও বেশি শুরু হলো। আসলে সত্যিকার পাবলিক লিমিটেড কোম্পানি তখন যখন ট্রান্সপারেন্ট এবং কমপ্লায়েন্সের প্রতি বিশ্বাস এবং গভর্নেন্স আছে। আমরা ওই অঙ্গীকার রাখছি। একটা জোরে দেখে নিচ্ছি ঢাকা পুঁজি বাজারের আজকের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসইসির ওয়েবসাইটে। আমরা শুরুতেই যেটি দেখতে পাচ্ছি যে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে লেনদেন। আর ডিএসই ওয়েবসাইটের দিকে যদি তাকাই আমরা দেখতে পাবো আজ শেয়ার বাজারে 3টি সূচকের মধ্যে প্রধান যেই সূচক ডিএসই এক্স এর পয়েন্ট দাঁড়িয়েছে 446 এবং কমে দাঁড়িয়েছে 5345। এবং এরপরেই যেটি আছে সরিয়া ভিত্তিক সূচক ডিএসইএস এর পয়েন্ট, সেটি 343 কমে দাঁড়িয়েছে 1223 এবং DS30 ইন্ডেক্সের পরে যেটি রয়েছে বাছাই সূচক যেটিকে বলা হয়, সেটি 0.309 কমে দাঁড়িয়েছে 2034 পয়েন্টে। এরপরে যদি আমি দেখি যে লেনদেনের যেই মোট অর্থ সেটি দাঁড়িয়েছে 408 কোটিতে। এবং আমরা যদি একটু এরপরেই দেখতে পাই এখন পর্যন্ত শেয়ার বাজারে যে কোটি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন বা হাত বদল হয়েছে তাতে 106টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে এবং 123টি প্রতিষ্ঠানের দাম কমেছে এবং 111টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত রয়েছে। ভরা মৌসুমে টমেটোর ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং কর্মসংস্থান তৈরি করতে রংপুরে প্রথমবার টমেটো প্রসেসিং সেন্টারের কার্যক্রম শুরু করেছে কৃষি বিপণন অধিদপ্তর। এতে টমেটো প্রসেসিং করে বানানো হচ্ছে পাল্প বা সস, যা উদ্যোক্তাদের মাধ্যমে স্থানীয় বাজারসহ বিভিন্ন কোম্পানিতে বিক্রি করা হবে। কৃষি বিপণন অধিদপ্তর বলছে এতে কৃষকরা লাভবান হবেন, কমবে আমদানি নির্ভরশীলতাও। প্রতি বছর রংপুর বিভাগে টমেটো উৎপাদন হয় প্রায় 2 লাখ মেট্রিক টন, যা দেশে মোট উৎপাদনের অর্ধেক। কিন্তু টমেটো সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতের ব্যবস্থা না থাকায় ভরা মৌসুমে লোকসান গুনতে হয় কৃষকদের। এবার কৃষকদের কথা বিবেচনায় এবং উদ্যোক্তা তৈরির জন্য টমেটো প্রসেসিং সেন্টার চালু করেছে রংপুর কৃষি বিপণন অধিদপ্তর। সেন্টারে গ্রেডিং মেশিনে টমেটো বাছাইয়ের পর কয়েক ধাপ পেরিয়ে বয়লারে হিট দিয়ে তৈরি হচ্ছে পাল্প বা সস। প্রতি ঘন্টায় 250 কেজি টমেটো প্রক্রিয়াজাত করা সম্ভব, যা হবে স্বাস্থ্যসম্মত এবং জীবাণুমুক্ত। স্বাস্থ্যসম্মত এবং টমেটোটা খুব উন্নত মানের টমেটো নেওয়া হয়। এতে কোনো কেমিক্যাল নাই, এটা শুধু প্রিজারভেশনের মাধ্যমে এটা প্যাকেটিং করা হবে, আর কোনো কেমিক্যাল নেই। উদ্যোক্তারা কৃষকদের থেকে টমেটো সংগ্রহ করে সেন্টারটিতে প্রসেসিংয়ের পর স্থানীয় বাজারসহ বিভিন্ন কোম্পানিতে বিক্রি করবেন সস। আমাদের উৎপাদিত পণ্য যদি ওনারা আমাদের কাছ থেকে উপযুক্ত মূল্যে নিয়ে নেয়,
এতে অবশ্যই আমরা লাভবান হব। আমরা এই পাল্পটাকেও মানে বিক্রয় করতে পারবো এবং এই পাল্প থেকে চাইলে আমরা আবার সস বা সস থেকে জ্যাম এই ধরনের প্রসেসিংয়ে যেতে পারবো। আমাদের যারা নবীন উদ্যোক্তা তারাও এক্ষেত্রে লাভবান হবে এবং দেশের অর্থ দেশেই থাকতেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এমন উদ্যোগে লোকসানের সংখ্যা কমবে কৃষকদের। বর্তমানে কিন্তু টমেটোর বাজার মূল্য অনেক কম। টমেটো পাল্প তৈরির যে প্ল্যান্টটা উদ্বোধন আজকে হলো, এইটি যদি আসলে এই এলাকায় চলমান থাকে তাহলে আমার কৃষক ভাইরা লাভবান হবে। কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে আমদানি নির্ভরশীলতা কমানো ও কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং উদ্যোক্তা তৈরির জন্য এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে